আপনার প্রতিবাদ পৌঁছালো কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। হ্যাঁ, এখন আমাকে এই প্রতীকী প্রতিবাদটা করতে একটা কালো গোলাপ আনছি দূতাবাসের জন্য, আমাকে নিয়ে যান। একা যাচ্ছি, একা একা। আপনি সেটারও অনার করবেন, ওইটা অনার করে বলতেছি। আজকে মিছিল আনছি, বলেন অনার করছি দেখে মিছিল আনিনি, রোড ব্লক করিনি, রাস্তা জ্যাম করি নাই, একা একা। আপনাকে ধন্যবাদ তো এই জন্য। হ্যাঁ, এখন এই বাকি ধন্যবাদটা দিলাম। চলেন তো আমিন ভাই, চলেন 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 চলেন, আর দুষ্টামি করেন না, চলেন। কথা বলেন। আচ্ছা, আপনারা ক্যামেরা বন্ধ করলে আমাকে যাইতে দিবে, আমি শিওর। আপনাদের জন্য দিচ্ছে না। আচ্ছা, এই যে এর আগে 3 বার আটকেছেন আমাকে, আজকে না। আমিন ভাই, আজকে না প্লিজ। আমি মিছিল আনি নাই, রাস্তা ব্লক করি নাই, অনুরোধ করছি আমিন ভাই। আজকে আমরা দেশের আমি জন্য অনুরোধ করছি, আগে দেশের 3 বার আসছি মিছিল নিয়ে, আপনারা বলছেন আমি চলে গেছি। আজকে এই কারণে একা আসছি, প্লিজ। একা একা একা। আপনি নিয়ে যান আমাকে, আপনার হেফাজতে নিয়ে যান, চলেন। আমি জাস্ট প্রতিবাদটা জানাই চলে আসবো, একা। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, আমি এখন ওই পাশে যে আবার রিক্সায় উঠে যাওয়া শুরু করি, আপনি কি করবেন? গাড়ি ঘোড়া তো যাচ্ছে, আমি যদি এখন একা একটা সিএনজিতে উঠে যাওয়া শুরু করি, কি করবেন? তার মানে মূল গল্প হচ্ছে মিডিয়ায় যত জিনিসটা না আসে, ক্যামেরা সব বন্ধ, সব বন্ধ। নেন, মানে আমি এখন যদি একটা সিএনজিতে উঠে যাই, তাহলে আপনি কিভাবে আটকাবেন আমার? আপনার টেরই পাবেন না আমি সিএনজিতে ডেকে চলে গেছি। আপনি ওইভাবে যাবেন কেন? এই আপনি তো পতাকা হাতে নিয়ে আসছেন, পতাকা হাতে নিয়ে এসেছেন, হ্যাঁ, জাতীয় সেটাই। পতাকা হাতে নিয়ে এই এসেছেন। কারণে ক্যামেরায় আসতেছে দেখে সমস্যা, তাই তো ক্যামেরায় আসবে না। ক্যামেরা বন্ধ, লুকায় চোরায় যাওয়া হলো। আপনি ক্যামেরা লুকায় চোরায় বন্ধ, যাবেন না। আমাকে প্রতিবাদটা জানাই। আপনি তো লুকায় চোরায় যাওয়ার মতো লোক না। না, প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসে না। হ্যাঁ, তো চলেন তো, হয়ে তো গেল, আপনি মানছেন, কবুল। চলেন চলেন আমিন ভাই, এখানেই শেষ। আরে চলেন আপনি আর আমি। আপনার গোলাপ পৌঁছাবে। আমার গোলাপ যদি আপনি পৌঁছাইতেন, মানে আপনি যদি পৌঁছান, দেশের মানুষের রাতটা কমবে না, এটা তো মানে আপনার গোলাপ পৌঁছা যাবে ভাই, আপনার কথা পৌঁছা যাবে, আপনার প্রতিবাদ পৌঁছা যাবে। যে মিডিয়া আছে আপনার কাছে পৌঁছা যাবে আপনার প্রতিবাদ না পৌঁছানোর কোনো কারণ নেই। প্রতিটা ইঞ্চি, প্রতিটা কথা এখন পৌঁছায়। আর আপনি স্ট্রংলি এসেছেন, আপনি একাই, বাট আপনি স্ট্রংলি এসেছেন। এই কারণে একাই যেতে দেন। এটাই। আচ্ছা, না না, সেটা তো এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ। আমাকে বাউন্ডারির কোনায় ফুলটা দিতে দেন, আল্লাহর ওয়াস্তে। না না ভাই, এইটা হলো না ভাইয়া। এইখান থেকে এমবাসি কত দূর? আপনি এইখান থেকে বলছেন আমি কি বোম নিয়ে আসছি? আমার সাথে ট্যাঙ্ক, আমার সাথে রাইফেল, আমার সাথে বন্দুক, বলেন মানে কার? হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু বলেন আমাকে হেল্প করতে। না না, এইটা তো হলো না ভাইয়া। আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি এটা রক্ত দিয়ে এই দেশটাকে রক্ষা করতে হবে। তো অন্তর্বর্তী সরকারের যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন, তারা হাদির খুনিকে গ্রেফতার করতে পারছেন না। গতকাল জানাজার মধ্যে আমি দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা এত শ্রদ্ধা সম্মান করি, তার বক্তব্যের মধ্যে একটা লাইনও তিনি হাদির খুনিদের নিয়ে বললেন না। উনি একবারের জন্য বললেন না যে হাদির খুনিদের ধরার চেষ্টা চলছে অথবা বিচার হবে। এর অর্থ হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের সামনে ইউনূস সাহেব হয়তো মাথা নত করেছেন, এবং হয়তো মাথা নত করে উনি এটা স্বীকার করে নিয়েছেন যে আর এই বিচারটা আগাচ্ছে না। এটা আমাদের জন্য ব্যর্থতার, এটা আমাদের জন্য দুঃখের। ভবিষ্যতে যদি এই আধিপত্যবাদ এবং আগ্রাসন না থামে, তাহলে আমরা বাধ্য হব কঠোরতম কর্মসূচি দিতে। আপনারা জানেন যে গতকাল দিল্লিতে বাংলাদেশ যে দূতাবাস আছে, সেখানে হামলা করা হয়েছিল গতকাল রাত 9টায়। হিন্দুস্তানি পুলিশ হাততালি দেয়, হাসে, তাদের লোকদের বাংলাদেশি দূতাবাসে হামলা করার অনুমতি দেয়। বাংলাদেশি দূতাবাসের দায়িত্বে যারা আছে তাদেরকে হত্যার হুমকি তারা দেয়। আমরা এখানে একটি কালো গোলাপ ঘৃণার প্রতীক দিতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতার। অর্থাৎ আমাদের যে সরকার, সেও এই মুহূর্তে অতীতে হাসিনা সরকারের মতো মাথা নতরত অবস্থায় রয়েছে। আমরা বাইরের দেশের সামনে মাথা নত করতে চাই না। আমরা স্পষ্ট করে বলেছি, মাথা নত করলে শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহর সামনে মাথা নত হবে। প্রভু শুধুমাত্র আল্লাহ থাকবে। দিল্লি আমার প্রভু না, হিন্দুস্তান আমার প্রভু না, আমার প্রভুর নাম আল্লাহ। সেই আল্লাহর নামে আমাদের যুদ্ধ, আজাদির যুদ্ধ, জালিমকে রুখে দেওয়ার জন্য জারি রাখতে হবে। ওসমান হাদি রক্ত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে, জান দেব জুলাই দেব না। উনি জানিয়ে গেছে শহীদ হব, ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। তো হাদি যেভাবে চলে গেছে,
অতীতে ফেলানি যেভাবে চলে গেছে সেই আদর্শগুলোকে আমরা ধারণ করতে চাই, এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ। যে কোনো বিপ্লবের পর নিয়ম হচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে হয়। আমরা বিপ্লবটা ঠিকমতো করতে পেরেছি, কিন্তু বিপ্লবী সরকার করতে পারিনি, করেছি অন্তর্বর্তী সরকার। যেই অন্তর্বর্তী সরকার এতই সুশীল, তারা রাজনৈতিক কর্মকাণ্ড না করে আমার কাছে মনে হয় ব্যবসায়ী কর্মকাণ্ডে বেশি আগ্রহী, যেই কারণে আসলে তারা কঠোর ভূমিকা নিতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। রাজনীতির মাঠে এই অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটার জন্য বেশি কিছু হিসাব করার প্রয়োজন নাই। হাদির একটা ঘটনাই যথেষ্ট। 8 দিন পেরিয়ে গেছে, তার খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ ফুটে জানাজাতে বলারও সাহস পায় না যে ধরা হবে অথবা বিচার করা হবে। হয়তো তিনি ভারতে পালিয়ে যাওয়া হাদির খুনিদের সামনে মাথা নত করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের জন্য দুঃখের এবং বেদনার। হাদি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমরা সেই স্বপ্নটাকে ধারণ করতে চাই। এই অন্তর্বর্তী সরকারের সুশীল ভূমিকার প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা। বিপ্লবী সরকারের স্লোগান হাদির জানাজায় এসেছে, সেটা হতেই পারে, কিন্তু আমরা জোর করে কোনো সরকার নিতে চাই না। সেটা যদি চাইতাম 5ই আগস্টের পরে আমরা যারা ছিলাম ছাত্রদেরকে নিয়ে একসাথে সরকার গঠন করতে পারতাম। আমরা তো সেটা চাই নাই। আমরা চেয়েছিলাম যাতে সংস্কারটা হয়ে নির্বাচন হয়। তো সেই সংস্কারেরও যে অবস্থা, সেটাও তো ঠিকমতো দেখতে পাচ্ছি না। গণভোটে জয়যুক্ত হলে হবে, সেটাও দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের দিন। সবকিছু মিলিয়ে তো একটা গোজামিল অবস্থার মধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের ফেলে দিয়েছে। এর চেয়ে বোধহয় ওই সময় বিপ্লবী সরকার করলেই ভালো হতো। এটা এখন এসে আমাদের কাছে দুঃখ হয়। ও আপনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা যদি বলেন, হাদি তো প্রার্থী ছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসি বলেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। খুনিরা 6 ঘন্টার মধ্যে বিদেশে পালিয়ে গেছে, প্রশাসন এখনো নির্লিপ্ত। তো এরকম একটা সময়, কোন সময় গুলি খেয়েছে সিগনিফিক্যান্ট পয়েন্ট, তফসিল ঘোষণা 24 ঘন্টার মধ্যে একজন প্রার্থীকে গুলি করা হত্যা হয়েছে। কিভাবে আপনারা আশা করেন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে? আমি আমার জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ডের কোন সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও বলছি, আমি আমার চোখে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামীতে কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি